আসসালামু আলাইকুম। বাংলাদেশের ওয়ানডে টিমের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি তাহলে ওয়ানডে টিমটায় সবচাইতে বড় অভাবের জায়গাটা আসলে জেনুইন অলরাউন্ডার না থাকার জায়গাটা। ওয়েদার ইটস আ স্পিন বোলিং অলরাউন্ডার অর ইটস আ পেস বোলিং অলরাউন্ডার, বাংলাদেশে আসলে অলরাউন্ডার নাই। মেহেদী হাসান মিরাজকে আমরা সাদা বলের ক্রিকেটে অলরাউন্ডার বিবেচনা করে যেমনটা চিন্তা করছি, অ্যাকর্ডিং টু ফর্ম মেহেদী মিরাজের ব্যাটিং ফর্মটা কিন্তু আসলে ওইরকম আপ টু দ্য মার্ক জায়গায় নাই। সো এই জায়গাটা বাংলাদেশ টিম স্ট্রাগল করছে এবং কম্বিনেশনগতভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে এক্সট্রা ব্যাটসম্যান বা এক্সট্রা বোলার খেলানোরও বাংলাদেশ টিম সাহস পাচ্ছে না, কারণ জেনুইন অলরাউন্ডিং অপশনটাতে বাংলাদেশ টিমে আসলে নাই। সো এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটাতে আমি সবচেয়ে বেশি চোখ রাখছিলাম আসলে অলরাউন্ডার কাদেরকে পাওয়া যায়, কাদের পারফরমেন্সের জায়গাটা কেমন আছে। আমি ৩ জন ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই, ৪ জন ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই মূলত আসলে। তবে ৩ জন ক্রিকেটারের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর আমি যে নামটা বলতে চাই সেটা হচ্ছে সামিউন বশির রাতুল। আরেকটা নাম বলতে চাই সেটা হচ্ছে মোহাম্মদ এনামুল হক। আরেকটা নাম বলতে চাই সেটা হচ্ছে আব্দুল গাফফার সাকলাইন। একমাত্র পেস বোলিং অলরাউন্ডার এই টিমটার মধ্যে, মানে এই যে ৪ জন বলছিলাম এই ৪ জনের মধ্যে, যদিও এই যে ৪ জনের নাম আমি বললাম এই ৪ জনের মধ্যে আসলে একজন ক্রিকেটারই অভিজ্ঞতা এবং তার সামগ্রিক ক্রিকেট কোয়ালিটি বিবেচনাতে আসলে আপনি ন্যাশনাল টিমের জন্য যদি চিন্তা করেন যে সামনের অস্ট্রেলিয়া সিরিজের জায়গাটা, সেই জায়গাটা আমি দেখতে চাই অন্তত মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ম্যাচ পাচ্ছেন বা তিনি খেলছেন ওয়ানডে সিরিজটাতে। বাকি যে ক্রিকেটারদের কথা আমি বললাম, আমার কাছে মনে হয় যে আমাদের এইচপি ইউনিটে এই বিষয়টা খুব সিরিয়াসলি একটু চিন্তা করা দরকার যে অলরাউন্ডারদের জন্য আলাদা একটা ক্যাটাগরি করে এই প্লেয়ারদেরকে নজরে রাখা, এই প্লেয়ারদেরকে একটু গ্রুম আপের মধ্যে রাখা। সামিউন বশির রাতুলের কথা আমি আলাদা করে বলছি। এনাম ভাইয়ের কথাটা আসলে আমি জানি না বলবো কি বলবো না, কারণ এনাম ভাই দীর্ঘদিন ধরে আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলছেন, বয়সটাও 40-এর মতো হয়ে গেছে। তবে এই প্রিমিয়ার লিগে তিনি যে পারফরমেন্সটা করেছেন সেটা আপনি ইগনোরও করতে পারবেন না। সো আমি বলছি না যে এনাম ভাইকে আপনি ন্যাশনাল সার্কিটে নিয়ে আসেন, বাট একটা প্রসেসের মধ্যে আমাদের যেহেতু অলরাউন্ডিং অপশনের জায়গাটা নাই, রাতুল, এনাম ভাই কিংবা সাকলাইন তারা ইম্প্যাক্ট পারফরমেন্স ওয়াইজ এই প্রিমিয়ার লিগে দেখতে পেয়েছে যে অলরাউন্ডিং ক্যাটাগরির জায়গাটাতে তারা একটা প্রভাব বিস্তার করেছে। প্রথমত মোসাদ্দেক হোসেন সৈকতের স্ট্যাটিস্টিক্স এবং তার সাম্প্রতিক ইনিংসগুলো যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, আপনি খেয়াল করে দেখবেন ব্যাট হাতে বল হাতে সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মারের নাম হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। আপনি যদি তার ডেফিনেটলি স্কোরের দিক থেকে তিনি ১ থেকে ১০-এ আছেন কিনা সেই বিবেচনাটা আপনি বাদ দেন, বা ১ থেকে ৫-এ আছেন কিনা সেই বিবেচনা বাদ দেন, আপনি যদি দেখবেন যে তার অ্যাভারেজটা আসলে কত এবং তিনি কত কত রান করেছেন কোন পজিশনে নেমে, যেহেতু তিনি ব্যাটিং করেন ৭ নম্বর পজিশনে। সো আলটিমেটলি আপনাকে ওই বিবেচনায় দেখতে হবে তার গড়টা কিন্তু ৮৯, ৮০-র উপরে, ৯০-এর কাছাকাছি তার গড়। স্ট্রাইক রেটটা ১২০-এর ওপরে এবং ২২টা ছক্কা মেরেছেন তিনি এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। সো ওই পার্টিকুলার পজিশন ওয়াইজ মোসাদ্দেক সৈকত বল হাতেও পারফরমেন্সের জায়গা যদি আপনি চিন্তা করে দেখেন সেটাও কিন্তু বেশ কনসিস্টেন্ট, এবং প্রতিটা ম্যাচেই মোসাদ্দেক সৈকতের রান আছে ৪০-৫০ এরকম করে রান তিনি কিন্তু করে গেছেন। এবং উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে সৈকত সবসময় প্রিমিয়ার লিগে ভালো খেলেন এবং মানে আপনি যদি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চিন্তা করেন, আমাকে যদি আপনি একটা দল বানাতে বলেন, আমি ১ নাম্বার প্লেয়ারটা মোসাদ্দেক হোসেন সৈকতকেই রাখবো। এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে ন্যাশনাল টিমের ফিটনেস থেকে শুরু করে অনেক কিছুর ব্যাপার আছে এই জায়গাটাতে, অনেক কিছু দেখা হয়, ফিটনেস প্যারামিটার লক্ষ্য করা হয় থেকে শুরু করে আরও অনেক কিছু জায়গাগুলো নিয়ে কাজ করা হয়। আই এম প্রিটি মাচ শিওর যে মোসাদ্দেক সৈকত যদি ইফ হি ইজ উইলিং টু প্লে ফর দ্য ন্যাশনাল সাইড, সেই ব্যাপারগুলোই অবশ্যই যাচাই বাছাই বিবেচনা করার জায়গা আছে এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করবে। সো আমার কাছে এটা একটা ব্যক্তিগত মতামতের জায়গা যে আপনি যদি পূর্ব অভিজ্ঞতা আছে এবং প্লেয়িং কোয়ালিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের অনুযায়ী, সেটা মোসাদ্দেক হোসেন সৈকতে আসলে স্ট্রেইট তিনি এন্ট্রি করার যোগ্যতাটা রাখেন সেই জায়গাটায় ন্যাশনাল সাইডে। এবারে আমরা যদি বলি যে সামিউন বশির রাতুল, তার কথা, সামিউন বশির রাতুল এই প্রিমিয়ার লিগে কিন্তু যথেষ্ট ইমপ্রেস করেছেন। বিশেষ করে প্রথমেই একটা সেঞ্চুরি তিনি করেছিলেন, শুধুমাত্র সেঞ্চুরি তো না, আপনি তার অন্যান্য ইনিংসগুলো যদি আপনি এই পার্টিকুলার পজিশনটা ৬-৭ পার্টিকুলার পজিশনটা চিন্তা করেন, বেশ ইম্প্যাক্ট ইনিংস। তার অ্যাভারেজটা কিন্তু ৭২-৭৩-এর মতো, স্ট্রাইক রেটটাও বেশ ভালো। আমার কাছে সামিউন বশির রাতুলের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা যেটা মনে হয়েছে, সুইপ শট খেলতে পারেন ভালো, মানে বিহাইন্ড দ্য স্কোয়ার, ইন ফ্রন্ট অফ দ্য স্কোয়ার তিনি শট খেলতে পারেন, সেই দক্ষতার জায়গা রয়েছে। সাইড শট বেশ ভালো খেলেন, লেন্থ খুব ভালো পিক করেন, ফ্রন্ট ফুট ব্যাক ফুটের লেন্থ ভালো পিক করার একটা জায়গা তার মধ্যে আছে। বল হাতে অনেকটা তাইজুল ভাইয়ের নেচারে তিনি আসলে বোলিং করে থাকেন। সো ডেফিনেটলি তার প্রতি একটা সদয় দৃষ্টি দেওয়াতে আমাদের এইচপি ইউনিট হোক, ন্যাশনাল টিমের নিচের যে লেভেলটা আছে এই জায়গাটায় আমার মনে হয় যে একটা এন্ট্রি তার করা উচিত, বিকজ আমরা কিন্তু অলরাউন্ডারের অভাবে ভুগছি। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার,
অথবা সেভিংস, সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সো সেই জায়গাটায় আপনার এটা বিবেচনা করার আসলে জায়গা নাই যে আর মাত্র একটা সিজন পারফর্ম করেই আপনি এইচপি ইউনিটের জায়গাটায় সুযোগ দেবেন কি দেবেন না। আমার কাছে মনে হয় যেহেতু আপনার এই মুহূর্তে অলরাউন্ডারের জায়গাটাই নাই, একটা সিজন ইজ মোর দ্যান এনাফ আপনি নিচের দিকের সার্কিটে তাকে ইনক্লুড করার জন্য। আবারও বলি, অনেকেই বোঝেন না, অনেকে মনে করেন যে আমরা যখন কথা বলি আমরা ন্যাশনাল টিম নিয়েই শুধুমাত্র কথা বলি না, এখানে ন্যাশনাল টিমের নিচেও কিন্তু এইচপি আছে, এ টিম আছে, অনেক জায়গা আছে। এখন যেহেতু সালাউদ্দিন স্যারকে আলাদা করে এইচপি ইউনিটের দায়িত্ব দেওয়া হচ্ছে এবং সেই জায়গাটা থেকে আমরা একটা নতুন আশা বা প্রত্যাশার জায়গাটা কিন্তু করতে পারি। এনাম ভাই দীর্ঘদিন ধরে আমাদের ঢাকা লিগের নিয়মিত মুখ। এই সিজনটাতে সেঞ্চুরি করেছেন, 90+ রান করেছেন, বল হাতেও তিনি উইকেট নিতে পারেন, নতুন বলে বোলিং করতে পারেন। এনাম ভাইয়ের মানে অনেকে হয়তো বলবেন যে এনাম ভাইয়ের বয়সটা 40-এর মতো হয়ে গেছে, বাট আমার কাছে মনে হয় যে পারফর্মারকে তো আপনি কখনো ইগনোর করতে পারবেন না। সো আই এম নট টেলিং অ্যাবাউট দ্য ন্যাশনাল সাইড, বাট আমি বলছি যে আশেপাশের জায়গাগুলোতে অলরাউন্ডিংয়ের জায়গা যে আপনি যদি চিন্তা করেন, অন্তত দিস পিপল ডিজার্ভ যে তারা কিছু ক্যাম্প করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে যখন ওই স্কিল ট্রেনিংগুলো হচ্ছে, সেই স্কিল ট্রেনিংগুলোতে যদি তাদেরকে আসলে ওইভাবে আমরা ইউজ করতে পারি সেই বিষয়গুলো দেখা। আব্দুল গাফফার সাকলাইনের প্রতি একটা নজর অবশ্যই দেওয়া উচিত, বিশেষ করে পেস বোলিং অলরাউন্ডার যদি আমরা চিন্তা করি। ডেফিনেটলি এরকম একটা প্লেয়ার থাকলে সাইফুদ্দিনের প্রতি সবসময় আমাদের একটা অনেক বড় ভরসার জায়গা থাকে, বাট সাইফুদ্দিন আমার কাছে মনে হয় বিট আনলাকি এই জায়গাটাতে। যখনই প্রিমিয়ার লিগে যে সমস্ত টিমে খেলেন, ব্যাট হাতে পারদর্শিতা দেখানোর আসলে খুব বেশি সুযোগ তিনি পান না, কারণ এমন টিমে তিনি সবসময় খেলেন যেখানে উপর দিক থেকে ম্যাক্সিমাম কাজগুলো হয়ে যায়। সো সাকলাইন এই প্রিমিয়ার লিগে ব্যাট হাতে কিছুটা ঝলক দেখিয়েছেন, বল হাতেও তো তার পারদর্শিতার ব্যাপারটা আমরা জানি। সো সেই জায়গাটা থেকেও আমি তারপরেও বলবো না যে সাকলাইন ডিরেক্টলি ওয়ানডে টিমে স্কোয়াডে এন্ট্রি করার মতো কোনো সুযোগ রাখে। এই আমি যে আলোচনাটা করলাম, এখানে যদি ওয়ানডে টিমে অলরাউন্ডারদের মধ্যে স্কোয়াডে এন্ট্রি করার যোগ্যতা রাখে, সেটা আমার কাছে মনে হয় যে মোসাদ্দেক হোসেন সৈকত। বাদবাকিদের কথা আমি বলেছি আমাদের এইচপি ইউনিট বা তার নিচের জায়গাগুলো থেকে খুব সম্ভবত বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সদয় দৃষ্টি তাদের প্রতি রাখবে বলে আমার বিশ্বাস বা আমার কাছে মনে হয়। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যদি ন্যাশনাল টিমের পার্সপেক্টিভে চিন্তা করেন, সামনে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ রয়েছে, বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটটা খেলা রয়েছে, মোসাদ্দেক সৈকত শুড বি দেয়ার আমার কাছে, যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ উই রিয়েলি আর ল্যাক বিহাইন্ড অফ আ জেনুইন অলরাউন্ডার। এবং এটার কারণেই আমরা আসলে আমাদের টিমটাকে ওইভাবে ব্যালেন্স করতে পারছি না, টিমটাকে আমরা শেপে আনতে পারছি না। ইভেন আপনি যদি চিন্তা করেন যে সাব্বির 2টা 50 মেরেছেন এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এবং 8 নম্বর পজিশনে। টু বি ভেরি অনেস্ট, আমি যদি পজিশনটা বলি, মোসাদ্দেক 7-এ ব্যাটিং করছেন আবাহনীর হয়ে, সাব্বির 8-এ ব্যাটিং করছেন আবাহনীর হয়ে। মোসাদ্দেক তো ডেফিনেটলি একদম ফার্স্ট কলেই ডিজার্ভ করেন। সাব্বিরের দিকেও এটা অনেকে বলবে যে সোশ্যাল মিডিয়ার হাইপ, বাট এখন আসলে আর ওই চিন্তা করার জায়গাটা নাই। সোশ্যাল মিডিয়ার হাইপ, সাব্বির পারফর্ম করেছেন 8 নম্বর পজিশনে। আপনি বিসিএলও চিন্তা করলে সেখানেও 8 নম্বর পজিশনে পারফর্ম করেছেন। সো এইটাও আর একটা চিন্তার জায়গা হতে পারে। বাট আমি ইফ উই টক অ্যাবাউট দ্য অলরাউন্ডার্স, আমার মনে হয় যে মোসাদ্দেক সৈকত শুড বি দেয়ার, এবং উই হ্যাভ টু কিপ আ ক্লোজ আই অন সামিউন বাশির রাতুল। আই থিঙ্ক হি ইজ গোয়িং টু বি আ প্রমিজিং অ্যাসপেক্ট অফ বাংলাদেশ ক্রিকেট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।